আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আজকে বলেছেন একটা সাংবাদিকদের একটা প্রশ্নের জবাব দিতে যে বলেছেন যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই। এবং এটা বলার পর তাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিছু বলবেন কিনা। এরকম একটা প্রশ্নের জবাব তিনি বলেছেন আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই। তাই নিষিদ্ধ আওয়ামী লীগ উল্লেখ করার কথা জানান তিনি। মানে উনি বলতে বলেছেন যে আপনারা যে প্রশ্নটা করছেন এটা আওয়ামী লীগ কথাটা বললেন না, নিষিদ্ধ আওয়ামী লীগ বলেন। মানে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই। কথাটা কেমন লাগলো আপনাদের কাছে? এটা কি আপনাদের কাছে খুব সেন্সিবল একটা স্টেটমেন্ট মনে হলো, অথবা এটা কি সালাউদ্দিন সাহেব কিন্তু খুবই প্রাজ্ঞ লোক, অভিজ্ঞ লোক এবং জ্ঞানী লোক, এবং উনি ঢাকা ইউনিভার্সিটির আইনের ছাত্র ছিলেন। আইনের উপর ওনার অগাধ জ্ঞান, এবং জাতীয় সংসদে আমরা প্রায়ই দেখি উনি আইন বিষয়ক অনেক প্রশ্নের জবাব দেন। নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আইন বিষয়ক, সংবিধান বিষয়ক অনেক প্রশ্নের জবাব, ম্যাক্সিমাম প্রশ্নের জবাব উনিই দেন। কিন্তু ওনার জ্ঞানের মাত্রা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার খালি কেবল প্রশ্ন যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন থাকবে না কেন? ধরেন একজন লোকের নাম, মনে করেন আবুল, ধরা যাক আবুল সাহেব একটা খুনের আসামি। এখন আমি যদি বলি যে আবুল সাহেবের যে খুনের মামলা হচ্ছে এটা কী হবে? উনি বলেন আবুল নামে কোনো লোক নাই, বলেন যে অভিযুক্ত আবুল, অথবা বলেন খুনের আসামি আবুল। এটা তো হলো না, নাম তো আর চেঞ্জ হবে না। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছিল শেষ দিকে এসে। বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছিল আওয়ামী লীগের, এবং তারা বিএনপি নানা ধরনের অভিযোগে অভিযুক্ত করতো। তো তখন তারা বিএনপি বলতো না, নাকি বলতো অভিযুক্ত বিএনপি? এটা কেমন কথা হলো? একটা দল, তার দলের নাম তো থাকবে। আওয়ামী লীগ বলতে কোনো সংগঠনই নাই। এই কথাটা উনি কী করে বললেন আমি আমার বুদ্ধিতে কুলায় না, আমি এটা বুঝতে পারি না। এটা কি ক্ষমতার দাপট নাকি অন্য কোনো কারণে নাকি তুচ্ছতা ছিল? দেখেন রাজনীতিতে এই আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, আওয়ামী লীগের শাসন আমলে দেখেছি ওবায়দুল কাদের সাহেব অথবা হাসান মাহমুদ সাহেব বিএনপিকে খুবই তুচ্ছতা ছিল, নানা ধরনের স্টেটমেন্ট দিতেন। এবং আমি নিজে বহুবার বলেছি যে এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। একটা দল তাকে আপনি এভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না। আপনি আজকে ক্ষমতায় আছেন, কালকে থাকবেন না, এবং তাই হয়েছে। ওনারা এখন ক্ষমতায় নাই। এখন যারা ক্ষমতায় এখন আছেন ওনারা কি ওই ওবায়দুল কাদের, হাসান মাহমুদকে অনুসরণ করবেন, নাকি প্রকৃত গণতান্ত্রিক ধারাকে অনুসরণ করবেন? আচ্ছা, আওয়ামী লীগ বলতে কোনো সংগঠন নাই, তাহলে আগামীকালকে 23শে জুন উপলক্ষে এক সপ্তাহের জন্য দেশের 6টা জেলায় সেনাবাহিনী নামাইলেন কেন? আওয়ামী লীগ বলতে তো কিছু নাই, নামাইলেন কেন? যে জিনিস নাই তাকে দমন করার জন্য, অথবা তাকে কন্ট্রোল করার জন্য, তাকে ভয় পেয়ে আপনাকে সারা দেশে সেনাবাহিনী নামাতে হলো। এবং এর আগে পুলিশের বিভিন্ন বিভাগ কি করবে না করবে, কতশো পুলিশ ঢাকা শহরে থাকবে, ডিটেল কাহিনীও তো আমরা গত কয়েকদিন ধরে শুনে আসছি। কেন? যে সংগঠন নাই সেই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীকে থামানোর জন্য ভয় পেয়ে আপনারা এই একদম যুদ্ধ রব দিয়েছেন, যুদ্ধ সাজ করেছেন, অথচ যার জন্য করেছেন সেরকম কোনো সংগঠন তো এক্সিস্টই করে না। তাহলে কেন ভাই? এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলোকে আমার কাছে গণতান্ত্রিক মনে হয় না। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কে করেছে? অন্তর্বর্তীকালীন সরকার করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল এই ডক্টর ইউনূসের, তারা প্রথমত আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা করতে চেয়েছে, এবং সেই মামলা করার জন্য আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করার জন্য তারা সন্ত্রাস বিরোধী আইনটাকে চেঞ্জ করে ওখানে সংসদে এনেছে। এনে বলেছে যেমন আগে যেমন সন্ত্রাস বিরোধী আইনে যদি কেউ সন্ত্রাস করে তাহলে তার ব্যক্তির বিরুদ্ধে মামলা হতো, এখন এই ব্যক্তির সঙ্গে সত্তা যুক্ত হয়েছে, মানে এখানে রাজনৈতিক দলের বিরুদ্ধেও মামলা করা যাবে। তো ঠিক আছে, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা তারা করবে আইসিটিতে, মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তারা এটা করবে। ওই করেন ভাই, কোনো সমস্যা নাই। তার সঙ্গে আপনি একটা যুক্ত করেছেন যে যতদিন এই আদালতে মামলাটা শেষ না হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগ চালাতে পারবে না, স্থগিত থাকবে। তার মানে এখান থেকে কয়েকটা জিনিস। এক নম্বর হলো যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠনকে কি নিষিদ্ধ করা হয়েছে? হয় নাই। কিন্তু যদি মামলার ফল, মামলা যদি বিচারক বলে দেন আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড, আওয়ামী লীগ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না, তাহলে তো আওয়ামী লীগ আবার আঠে চলে আসবে।
এবং ওই বিচারের রায় পর্যন্ত হয়তো আওয়ামী লীগের কার্যক্রম আপনি নিষিদ্ধ করে দিয়েছেন আপনার নির্বাহী আদেশের মাধ্যমে। তো নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করাটা কি গণতান্ত্রিক? অন্যরা কে কী বলবে আমি জানি না, আমার কাছে এটা গণতান্ত্রিক মনে হয় না। কিন্তু আইনটাকে আমি কালো আইন মনে করি। ধরলাম কালো আইন, কিন্তু আইনকে তো আমি আবার অস্বীকার করতে পারবো না, আইনকে অমান্যও করতে পারবো না, কিন্তু আমি আইনকে অমান্য করতে চাচ্ছিও না। কিন্তু আমার কথা হলো, এই মামলা আপনি কতদিন রাখবেন? আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে আপনি যদি 10 বছর লাগান, এই 10 বছর ধরে কি আওয়ামী লীগ এখন রাজনৈতিক কর্মকাণ্ড দেশে করতে পারবে না? আপনি এই আইন জারি করতেছেন, আচ্ছা করেন, এই আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন? আওয়ামী লীগ সম্পর্কে কোনো ধারণা আছে? আওয়ামী লীগ কত লোকে আওয়ামী লীগ করে আপনি জানেন? এত লোককে আপনি এই 10 বছর 15 বছর চুপ করে রাখতে পারবেন? আমি কতগুলো প্রশ্ন করছি জনাব সালাউদ্দিন আহমেদ এবং আপনার মতো যারা চিন্তা করেন তাদেরকে বলছি, আপনি 10 বছর 15 বছর আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দলকে আপনি কথা বলতে দেবেন না, কোথাও কাজ করতে দেবেন না, পারবেন? এত সহজ? বাংলাদেশের ইতিহাস কি আপনারা জানেন না? আওয়ামী লীগ নিজেও তো জামাতকে নিষিদ্ধ করেছিল, পেরেছে রাখতে, পেরেছে। বিএনপিকে প্রায় নিষিদ্ধ করে দিয়েছিল, বিএনপিকে সন্ত্রাসী দল, অমুক দল, তমুক দল, কত কিছু বলেছে। বিএনপি জনপ্রিয়তা এতে বেড়েছে না কমেছে? বাংলাদেশে আওয়ামী লীগকেও এর আগে অনেকবার নিষিদ্ধ করা হয়েছিল, সামরিক শাসনটা করেছিল পাকিস্তান আমলে। এই সমস্ত যতবার নিষিদ্ধ করা হয়েছে ততবার কি একটা দলের জনপ্রিয়তা বাড়ে না কমে? কোনো অভিজ্ঞতা তো আপনাদের আছে না ভাই, এটা তো এমন না যেটা আপনি জানি আপনারা কেউ জানেন না, তা তো না, আপনারা তো জানেন। তাহলে কেন আমি সবসময় বলি যে আপনারা কেন এগুলো ইনভাইট করছেন? দেখুন 23 তারিখে আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠা, তাদের একটা 77তম প্রতিষ্ঠা বার্ষিকী হবে। 77 বছরের পুরনো একটা দল, কিন্তু এদেশের একদম আনাচে কানাচে পর্যন্ত এই দলের সমর্থকরা আছে। তারপরেও 2024-এর অগাস্ট মাসে, জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল সরকার বিরোধী, সেই আন্দোলনের তোরে তারা ভেসে গিয়েছিল। কারা ভেসে গিয়েছিল? আওয়ামী লীগ ভেসে যায়নি, ভেসে গিয়েছিল আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ ছিল, যারা আওয়ামী লীগকে দখল করেছিল, তারা ভেসে গিয়েছিল। আওয়ামী লীগের যে দুর্নীতিপরায়ণ, দুর্বৃত্ত প্রবৃত্তির যে নেতৃবৃন্দ ছিল, যে লিডারশিপ ছিল, তারা ভেসে গিয়েছে। তারা কিন্তু ম্যাক্সিমামই বিদেশে আছে, পালিয়ে গেছে। আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যত সেন্ট্রাল কমিটির যত লোক আছে, তারা কেউ নাই দেশে। কেন নাই? এই কারণে তারা এত অপরাধ করেছে, এত অন্যায় করেছে, তারা চিন্তা করেছে দেশে থাকলে তাদের সমর্থন তারা পাবে না। ওই সময় যদি আওয়ামী লীগকে আসতে দেওয়া যেত, যে আওয়ামী লীগ এখন মাঠে থাকবে, জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, সেটা হতো সবচেয়ে গ্রহণযোগ্য একটা পথ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে ওই সময় তারা ম্যাক্সিমাম সময় পরিচালিত হয়েছে জামাত এবং এনসিপি দ্বারা, এবং এদের উর্বর মস্তিষ্ক থেকে বের হয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ভাই, আজকালকার দিনে এই গণতান্ত্রিক বিশ্বে একটা পলিটিক্যাল পার্টিকে এভাবে নিষিদ্ধ করা যায় না। এই জিনিসটা বোঝার মতো মেধা, মিনিমাম বুদ্ধিশুদ্ধি আপনাদের যে কেন নাই, এই জিনিসটা আমি বুঝি না। যত আপনারা চাপবেন তত আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, তত এই দলটার প্রতি মানুষের সিম্প্যাথি বাড়তে থাকবে। সেটা এরই মধ্যে আপনাদের বোঝার কথা। অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে, জামাত এবং এনসিপি ভয় পাচ্ছে যদি আওয়ামী লীগ কালকে থেকে সক্রিয় হয়ে যায় এবং যদি আওয়ামী লীগকে বৈধতা দেওয়া হয় রাজনীতি করার জন্য, তাহলে জামাত এনসিপি তো আওয়ামী লীগের তোরে ভেসে যাবে রে ভাই। এবং বিএনপির একটা অংশ কিন্তু সেটা চায়। জামাত এনসিপি যেরকম মাঝে মাঝে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে, বিএনপির একটা অংশ কিন্তু চায় এখন যে আওয়ামী লীগ আসুক, এবং এদেরকে সাইজ করার জন্য বিএনপি কিছু করবে না, আওয়ামী লীগই যথেষ্ট। এবং এর মধ্যে অনেক এনসিপির নেতৃবৃন্দকে আমি দেখেছি, তাদের কথাবার্তায় যতটুকু বুঝেছি, তারা নিরাপত্তাহীনতায় বলতে আক্রান্ত। তারা মানে তাদের অবস্থান কতটা দুর্বল, এবং এই দুর্বল দলগুলি আবদার করতেছে যে আওয়ামী লীগকে আসতে দেবে না। আবদার করেন ভাই, কোনো সমস্যা নাই, আপনাদের আবদার বাস্তবায়িত হোক, সরকার করুক, তাও আমার কোনো ব্যাপার, এটা তাদের ব্যাপার, আপনার ব্যাপার। কিন্তু আমি যতটুকু বুঝি, এইভাবে আপনার আওয়ামী লীগকে মানে তাদের কর্মতৎপরতা, তাদের মানে কাজকর্ম, তাদের অবস্থানকে আপনারা কিন্তু নিষিদ্ধ করতে পারবেন না, এতে আমার কোনো সন্দেহ নেই। এবং আগামী দিনগুলোতে যেটা হবে, 6টা জেলা আমরা দেখেছি অলরেডি কী কী করা হয়েছে। 6টা জেলায় কিন্তু, এবং এটার একটা যুক্তি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনা মোতায়েন করা হয়েছে। এই এলাকাগুলি কোনগুলি? ঢাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া, গাজীপুর মেট্রোপলিটন এরিয়া, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলা। এই 6টা জেলা। আচ্ছা, অন্য জেলাগুলি করলেন না কেন? অন্য জেলাগুলি কি আওয়ামী লীগের তৎপরতা নাই আপনাদের? তো আমি জানি না কালকে 23 তারিখ আওয়ামী লীগের কোনো কর্মসূচি আছে কিনা, থাকলে কীভাবে আছে, এগুলো নিয়ে আলোচনা আমার ব্যাপার না।
কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আগামীকালকে কী হবে এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে। এই উদ্বেগটা তৈরি হতোই না যদি নাকি বিষয়টাকে ইজিভাবে না হতো। এখন তারা করবে, এরা ফিরাবে। লাভটা কী হবে? দুই দলে মারামারি হবে, সারা দেশে একটা অস্থিরতা তৈরি হবে। সরকারের যে পুলিশ বাহিনী যেটা আছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, যাদেরকে আমরা আমাদের কষ্টার্জিত টাকা থেকে ট্যাক্স দিয়ে তাদেরকে পালি, তাদেরকে এখন ব্যবহার করা হবে এই দেশেরই আরেকটা পলিটিক্যাল পার্টি যারা ওয়ার্কার আছে, কর্মী আছে, তাদের বিরুদ্ধে। তারা কারা? তারা কিন্তু আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই আত্মীয়স্বজন, ছোট দেশের ভাই। একই পরিবারের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে। এখন আমার পরিবারের জামাত এবং বিএনপির লোকেরা আমার পরিবারের আওয়ামী লীগের লোকজন ভিতরে পিটাবে। ভাই, আমরা কি এই দেশ চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম আমাদের পরিবারের সকল দলের লোক থাকবে, সবাই যার যার কথা বলবে, মানুষ সিদ্ধান্ত নেবে কে সঠিক কে বেঠিক, এবং তারপর যাদের পক্ষে যাবে তারা দেশ পরিচালনা করবে 5 বছরের জন্য। 5 বছর পরে আবার নির্বাচন হবে। কিন্তু আপনারা ঠিক করেছেন কি, আপনারা একটা পক্ষকে কথাই বলতে দিবেন না, রাস্তায় বেরোতে দিবেন না। তো এটা তো গণতন্ত্র নয়। এই দেশটা আমরা চাইনি। যদি কেউ অপরাধ করে থাকে, যেই করুক সে, তার আপনি বিচার করেন, তার একটা বিচার করেন। কিন্তু আপনাকে দলটাকে আপনি কিছু করতে দেবেন না, এটা তো হয় না। আমি একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করবো। এই এক্সাম্পলটা আমি আরও অনেকবার দিয়েছি, তবু আরেকবার দিই। ধরা যাক একটা বাস চাপা পড়ে একজন লোক মারা গেল, আপনারা কাকে দায়ী করবেন? যে চালক তাকে, নাকি রাস্তাটাকে, নাকি বাসটাকে? সবাই দায়ী হতে পারে। বাসটা ব্রেক ফেল করতে পারে, চালক বেপরোয়া চালাতে পারে, রাস্তা ভাঙাচোরা হতে পারে, যে কারণে বাসটা ঠিক মতো চলতে পারে নাই, সবই হতে পারে। তো আপনারা বিচার করে দেখবেন কী হবে। এখন ধরা যাক বাসটাই নষ্ট ছিল, ধরা যাক, আপনি কী করবেন? বাসটাকে আগুন দিয়ে জ্বালাই দেবেন? বলেন, আর বাসটাকে রিপেয়ার করবেন, তাই তো? যদি চালকের কারণে হয়, চালকের বিচার হবে, আইনে যা সেই বিচারটা হবে। যদি রাস্তাটার কারণে হয়, এই রাস্তা যার ঠিক করে রাখার কথা ছিল তার বিচার করবেন, যে তুমি কেন রাস্তাটা ঠিক করে রাখো নাই। কিন্তু এখন এদের ভাব দেখে মনে হচ্ছে এরা বাসটাকে পুড়ে দিতে চায়। বাসটা পুরোনোর ব্যাপার না, বাসটা রিপেয়ার করার ব্যাপার। যদি বাস দায়ী হয়, দায়ী সাধারণত চালক হয়। আওয়ামী লীগ আজকের রাজনৈতিক দল না, এই দলের এই যে গত জুলাই আগস্টে যা ঘটেছে এবং তার আগে পূর্ববর্তী 10 বছর ধরে যা 14 পর থেকে যা ঘটেছে, এই প্রত্যেকটা কাজের জন্য দায়ী হলো আওয়ামী লীগের নেতৃত্ব। ওই সময় আওয়ামী লীগ যারা নেতৃত্বে ছিলেন, সেন্ট্রালে থাকেন, জেলা পর্যায়ে থাকেন, উপজেলা পর্যায়ে থাকেন, সকল নেতা কর্মীকে আপনি, সকল নেতাকে, যত এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সকল নেতাকে আপনি আইনের আওতায় আনেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি দলটাকে বলবেন দলটাই খারাপ। এই অতি সরলীকৃত সিদ্ধান্ত দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। প্রিয় দর্শক, আমরা আসলে সংঘাত চাই না, আমরা শান্তি চাই, আমরা দেশটার উন্নতি চাই, এবং সংঘাত সবসময় উন্নতির বিপরীতে অবস্থান করে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।